হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের পরশর টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের যে বাকি সেটগুলো আছে সেগুলো প্রোভাইড করার জন্য। দেখো, সময় খুব কম। আমি আগের যে ক্লাসগুলো প্রোভাইড করেছিলাম সেখানে অনেক ভালো করে তোমাদের বেশি সময় নিয়ে আধ ঘন্টা 40 মিনিট সময় ধরে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেন করে দিয়েছিলাম। আমি এখানে দেখো, যেহেতু অনেকগুলো সেট হয়ে গেছে, বেশ কিছু প্রশ্ন আমরা অনেকগুলো সেটে পেয়েছি জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে যেখানে আমাদের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো আমরা একটু স্কিপ করব, এবং যেগুলো সাধারণত নতুন প্রশ্ন বা দুই একবার এসছে, দুই একবার হয়তো আমরা করেছি, সেগুলো একটু আমরা বুঝে নেব। কেমন? দেখো, আমাদের আজকের সেটে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো 3.1 বায়োফুয়েল। বায়োফুয়েল বলতে কি বোঝো, উদাহরণ দাও। বায়োফুয়েল মানে হচ্ছে, তোমরা নাম শুনে বুঝতে পারছো যে জৈব পদার্থ। বায়ো মানে কি? জৈব। জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে সেটাকে পচিয়ে সেখান থেকে যে জ্বালানি পাওয়া যায় সেটাকে বলা হয় বায়োফুয়েল। যেমন বায়ো ইথানল আখ বা ভুট্টার ছিবড়া থেকে সন্ধান বা ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয় এই বায়ো ইথানল। কেমন? এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে একটা বায়োফুয়েল। নেক্সট, গাণিতিক প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা ভালো করে দেখে যেতে হবে। গাণিতিক প্রশ্ন তোমাদের দেখো, গ্যাসের চ্যাপ্টার থেকে 2 নম্বরের গাণিতিক প্রশ্ন আসে, আলো চ্যাপ্টার থেকে অনেক সময় 2 নম্বরের প্রশ্ন আসে, চলতরিতে থেকে 3 নম্বর, এদিকে রাসায়নিক গণনা সেখানেও 3 নম্বরের গাণিতিক প্রশ্ন আসে। মোটামুটি 8 থেকে 10 নম্বর কিন্তু গাণিতিক প্রশ্ন আসে। এই প্রশ্নে আমাদের বলছে এখানে, দেখো যে 2 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? চাপ 2 ATM, উষ্ণতা 300 কেলভিন বলেই দিয়েছে, অক্সিজেনের ভর 64 গ্রাম, আয়তন কত? অক্সিজেনের মোলার ভর তোমরা জানো, অক্সিজেন O2 16×2 হচ্ছে মোলার ভর। তাহলে মোল সংখ্যা কত হবে? আমরা মোল সংখ্যা n মানে কি জানি? n মানে জানি W/m। এগুলো তোমরা জানো, বারবার প্র্যাকটিস করেছো। প্রদত্ত ভর বাই মোলার ভর। তাহলে 64 গ্রাম দিয়েছে, আর 32 গ্রাম হচ্ছে মোলার ভর, ভাগ করবো, তাহলে 2 হয়ে যাবে মোল সংখ্যা, তাই না? 32 গ্রামে 1 মোল, তাহলে 64 গ্রামে ক মোল? 2 মোল অক্সিজেন। এবার মান বসা, পি ভি ইকুয়াল টু এনআরটি। সেখান থেকে ভি মানে পিটা নিচে চলে আসবে, তাহলে এনআরটি বাই পি। পি বার করতে, ভি বার করতে বলে, তাহলে পিটা নিচে আসবে, তাহলে এনআরটি বাই পি মান বসাবে, 24.6 লিটার হবে আনসার। আর আমাদের পরের প্রশ্ন, এখানে গ্যাসের ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু PM/RT, এটা প্রমাণ করতে হবে। এখানে আমাদের আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, সেখান থেকে আমরা যাব, এবং গ্যাসটার ভর যদি W গ্রাম হয়, আণবিক ভর M যদি হয়, N মানে তুমি জানো যে ভর বাই মোলার ভর, প্রদত্ত ভর W বাই মোলার ভর। এবার পি ভি ইজ ইকুয়াল টু NRT, N এর বদলে আমরা W/M বসাবো, W/M, তারপর RT। তাহলে M কত হবে? Mটা উপরে গেলে দেখো WRT পড়ে থাকে এইখানে, আর পিভিটা নিচে আসবে। এতটা পর্যন্ত আমরা করলাম। তাহলে ভর আমরা করলাম। এবার ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে তোমরা জানো ভর বাই আয়তন, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, এটা হচ্ছে সূত্র। তাহলে ঘনত্ব আমরা বের করব এখান থেকে ডাইরেক্ট করা যায়, বা এখানে তুমি দেখো যে এম মানে কি? এম মানে তুমি এইখানে বার করছে, দেখো WRT বাই পিভি। তাহলে ডাব্লিউ এর নিচে ভিটা রাখলাম, ডাব্লিউ এর নিচে ভিটা রাখলাম, আর আরটির নিচে পিটা রাখলাম। কেমন? এটা কেন করলাম? তার কারণ W/V মানে হচ্ছে ভর বাই আয়তন, মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে ডি, এই জায়গাটা ডি হয়ে যাচ্ছে। তো দেখো ডি লিখেছে, RT বাই পি যা আছে লিখলাম এটা। শুধু ডি কত হবে? এই পির সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে প্রাইম মিনিস্টার PM হয়ে গেল, আর এদিকে RT চলে আসবে। কেমন? তাহলে ডি ইজ ইকুয়াল টু পি প্রেসার ইন্টু মোলার, যেটা মাস, মোলার ভলিউম, আর হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবক, টি হচ্ছে পরম উষ্ণতা। তাহলে এখান থেকে আমরা ঘনত্বটাকে বের করতে পারবো। সরল ক্যামেরার প্রতিবিম্বর বৈশিষ্ট্য, এটা সৎবিম্ব হয়, অবশিষ্ট হয়, বস্তু থেকে ছোট হয়। এরপরে অথবা প্রশ্ন যেটা আমাদের, সেটা আমরা গাণিতিক প্রশ্ন আমরা করেছি, এই ধরনের প্রশ্ন। কেমন? দেখো এখানে বলেছে আমাদের আলোর বেগ বলে দিয়েছে, আলোর বেগ মানে এইটা বলে দিয়েছে, হ্যাঁ, আলোর বেগ যেটা ভি সেটা বলে দিয়েছে। আর সি তুমি তো জানো, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে প্রতিসরাঙ্ক মিউ মানে কি? C/V। তাহলে তুমি সি জানো, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ বলে দিয়েছে মাধ্যমে, সেটা হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মিউ কত বসে দাও, এটা কেটে যায়, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে পেয়ে যাবে 1.5। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। একদমই সোজা লাগবে, যারা রেগুলার ক্লাস ফলো করেছো আমরা খুব সহজ করে প্রথম দিকে বুঝিয়ে নিয়েছি। এখন যেহেতু অনেকবার প্র্যাকটিস হয়ে গেছে, আর নতুন করে অত ডিটেলসে যাওয়ার মনে হয় প্রয়োজন হবে না। এখানে আমাদের 220 ভোল্ট প্রশ্নটাতে দিয়েছে, তোমরা অবশ্যই টেস্ট পেপার খুলে রাখবে। 220 ভোল্ট 60 ওয়াট, এটা একটা দিয়েছে বাতি, আর একটা আমার দিয়েছে 110 ওয়াট আর
110 ভোল্ট, 110 ভোল্ট আর 60 ওয়াট। যাই হোক, আমাদের ক্ষমতা আমি বলেছিলাম যে তোমরা প্রথম থেকে বলা হয়েছে সূত্রগুলোর খাতা একটা জায়গায় করবে, একটা পাতাতে পিছন দিকে 2-3টে পাতা, একটা পাতাতে তো হবেই না, বেশ কয়েকটা পাতা নিয়ে নেবে, সূত্রগুলো লিখবে। কেমন? আলো থেকে যা যা সূত্র আছে, চলতড়ি থেকে যা যা সূত্র আছে, রাসায়নিক গণনা থেকে যা যা রাসায়নিক সমীকরণ আছে, সমিত সমীকরণ, সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। যারা করেছো কথা মতো, দেখবে তোমাদের কিন্তু এটাই অনেকটাই কাজে দেবে। এবার তড়িৎ ক্ষমতা পি মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে প্রথম বাতির ক্ষেত্রে আমি দেখো এখানে বইয়ে যেরকমভাবে করে দিয়েছে, তুমি সরাসরি আরটাকে এখানে নিয়ে আসতে পারো। আর নিয়ে আসছে, যদি নিয়ে আসো তাহলে নিচে পি চলে আসবে। তাহলে পি নিয়ে আসলে মানে এটাকে আমি কী করে লিখতে পারি? আর মানে হচ্ছে ভি স্কোয়ার বাই পি, এই সূত্র তো আমরা আনতে পারি। তাহলে ভি স্কোয়ার মানে 220 × 220, আর এখানে পি মানে কত, ক্ষমতা কত ছিল 60 ওয়াট, তাহলে 60 নিয়ে হিসেব করবে। দ্বিতীয় বাতির ক্ষেত্রেও এটা 110 ছিল, তাহলে 110 × 110, পি মানে কত 60, তাহলে 60 লিখবে। এবার রেশিও অনুপাত বার করবে, তাহলে প্রথমটা ছিল এইটা, দ্বিতীয়টা ছিল এইটা, ছিল দ্বিতীয়টা। তো নিচে ছিল ভাগ, সেই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্নে নিয়ে যাব তখন কি হবে, আমাদের গুণ চিহ্নে নিয়ে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 60টা উপরে আর নিচে 110 110 চলে আসবে। 60 60 কেটে দেবে, 0 0 0 0 কেটে দাও, 11 2 22, 2 পড়ে থাকে, এখানে 11 2 22 মানে 2 পড়ে থাকে, তাহলে 2 2 4, উপরে 4 নিচে 1 মানে 4:1 হবে আনসার। এরপরে বলছে চিনি বা গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলদ্রবীভূত হয় কেন? তার কারণ এখানে চিনির মধ্যে আমরা দেখেছি যে 8টা এবং মানে চিনিতে C6H12 C12H22O11, এটা হচ্ছে চিনি, আর C6H12 বসে, এটা তোমরা জানো গ্লুকোজ। তাহলে প্রথমটাতে 8টা এবং দ্বিতীয়টাতে মানে গ্লুকোজের 6টা হাইড্রোক্সিল মানে ওইচ গ্রুপ থাকে। এগুলো কিন্তু জলের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড গঠন করতে সক্ষম, নিয়ে ওই হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে কিন্তু এরা জলে দ্রবীভূত হয়। এরপরে সোডিয়াম ফ্লোরাইড, এগুলো তোমরা জানো, এগুলো অনেকবার বলেছি, নিউল্যান্ড রস্টক সূত্র, এগুলো তোমরা পারবে যে প্রতি 8টা মৌল মানে পরপর অষ্টম মৌলের ধর্মের কি হয়, পুনরাবৃত্তি ঘটে যদি পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়। মানে 8 নম্বর মৌল, 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 7, অষ্টম মৌলে কি হচ্ছে, ধর্মের মিল হচ্ছে, মানে লিথিয়ামের সঙ্গে সোডিয়াম। এখান থেকে এক কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটার সঙ্গে এটার মিল হয়ে যাবে ধর্মের। এটা হচ্ছে মানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। এরপরে H2S কে শুষ্ক করতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? তার কারণ যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে H2S-টা জারিত হয়ে যাচ্ছে সালফারে, হলুদ বর্ণের সালফারে জারিত হয়ে যাচ্ছে। যেহেতু H2SO4 একটা তীব্র জারক পদার্থ, তাই জন্য H2S-কে সালফারে জারিত করছে, আর H2S-টা নিজে বিজারিত হয়েছে সালফার ডাইঅক্সাইডে। তাহলে H2S যেহেতু জারিত হয়ে যাচ্ছে, তাহলে আমরা H2S পাচ্ছি না, এই কারণেই কিন্তু আমরা H2SO4 ব্যবহার করতে পারবো না। এরপরে নেক্সট, লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন? তার কারণ কপার সালফেট দ্রবণ যদি আমরা রাখি তাহলে কি হবে, এখানে দেখো লোহা মানে তামার ওপরে কিন্তু অবস্থিত, লোহাটা এফি বেশি সক্রিয়, মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ধাতু যত বেশি উপরে অবস্থিত হয় সেটা তত বেশি সক্রিয় হয়, এবং উপরে ধাতু নিচে ধাতুর যৌগ থেকে সেই ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে কপার সালফেট থেকে কপারকে আলাদা করে দিচ্ছে আয়রন, যেহেতু আয়রনটা উপরে অবস্থিত বেশি সক্রিয়, তাই জন্য কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে দেয় এবং সালফেটের সঙ্গে আয়রনটা যুক্ত হয়ে যায়। এই কারণেই কিন্তু কপার সালফেটকে ওই লোহার পাত্রে রাখা উচিত নয়, তার কারণ কপার সালফেটটা বিক্রিয়া করে নেয়, তাই না? পিতলের প্রধান উপাদান তামা কেন? মানে এই যে এখানে প্রশ্ন বলছে যে ওই উপাদান মৌলের তুলনায় পিতলের বাড়তি সুবিধা কী, মানে তামার থেকে পিতলের সুবিধা কী? পিতল একটা ধাতু সংকর, তাই না? ধাতু সংকর সবসময় কি হয়, বেশি সক্রিয়, মানে বেশি নমনীয়, ঘাতসহ হয়, নিষ্ক্রিয়, জলরোধী, এগুলো হচ্ছে তার সুবিধা। কেমন? টেফলনের ব্যবহার রাসায়নিক শিল্পে ও ফ্রাইং প্যান তৈরিতে ব্যবহার করা হয়। বেকলাইট অন্তরক হিসেবে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে চার্লসের সূত্র, ওগুলো তোমাদের বলা হয়েছে আগে। সিজিএসে চাপের একক সেটা হচ্ছে মানে কি, বল বাই ক্ষেত্রফল, তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। পার যদি না দিই, যেটা হচ্ছে পার, তখন শুধু সেন্টিমিটার স্কোয়ার মানে শুধু 2 লিখতে হবে, মাইনাস দিতে হবে না। আর যদি পার না দিলে কী হবে, আমার ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হবে। নেক্সট গাণিতিক প্রশ্ন, এখানে বলছে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসফেরিক অক্সাইড
আচ্ছা, এখানে আমাদের আরও একটা গাণিতিক প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আগে দেখব। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত HCl এর বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হয়? দুটো প্রশ্ন দিয়েছে। আগে কত গ্রাম সেটাই দেখব। আমরা এটা বার করে নিয়েছি 44। এটা তোমরা জানো যে বলা হয়েছে, এগুলো যারা ক্লাস ফলো করো বলা হয়েছে যে কোনগুলো তোমরা মনে রাখবে। এটা 44 গ্রাম, এটা 100 গ্রাম। কেমন? ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16, 348। 48 আর 12 60 আর 40 100। তাহলে 100 গ্রাম থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে 10 গ্রামের কথা হবে 4.4। তাহলে এটা হচ্ছে আনসার। নেক্সট বলেছিল আমার এখানে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা। তাহলে আমাদের 44 গ্রাম মানে এক গ্রাম অণু, 44 গ্রাম মানে 1 মোল। তাহলে 4.4 মানে কত? 0.1 মোল, মানে 0.1 গ্রাম অণু। তাহলে অণুর সংখ্যা কত হবে? 1 মোলে থাকে এইটা, তাহলে 0.1 মোলে কত হবে? ইন্টু এটা। এই 0.1 মানে কি বলতো? 1⁻10, তাই না? -10, তাহলে একটা -1 -10 তো না, -1। কেমন? তাহলে মানে হ্যাঁ, এটা হচ্ছে 0.1, তো 1/10 হচ্ছে, এটা 1/10 হচ্ছে। তার মানে এখানে 10 একটা 0 কমে যাবে। এই যে 23 থেকে পরে যে একটা 0 কমে গেল, মানে 22। এখানে আরও গাণিতিক প্রশ্ন দিয়েছে। এই গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে দেখো, আমি এখানে তোমরা প্রশ্নটা পড়েছো। Fe+4H2O ফেরোস্ফেরিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, 4 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, মানে 4 মোল। আর এটা 168 গ্রাম। তাহলে 4 মোল থেকে যদি 168 গ্রাম আয়রন প্রয়োজন, তাহলে 8 গ্রাম H2 তৈরি করতে আমাদের 336 গ্রাম আয়রন বা লোহা দরকার হবে। তারপর এই প্রশ্নগুলো আগে হয়ে গেছে। আপত্ত প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তোমরা দেখবে। লেন্সের ক্ষমতার যেটা SI একক মনে রাখবে, সেটা হচ্ছে ডায়োপ্টার। কেমন? 4.9। এখানে 3টে মৌল বলেছে, 3টে মৌলর মধ্যে বলেছে যে ওয়াই মৌলটা কোথায় অবস্থিত। ইলেকট্রন বিন্যাস করে নেবে। কেমন? এবার ওয়াই মৌল দেখো দুটো কক্ষ, মানে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, এবং কত নম্বর শ্রেণী? আমাদের মেন্ডেলিপের 0 শ্রেণীতে অবস্থিত। আর দীর্ঘ পর্যায়ের বললে সেখানে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। কোন মৌলর অপরাতড়িৎধর্মিতা মানে ইলেকট্রোনেগেটিভিটি কোনটার বেশি? এখানে দেখো যেগুলো বাম, মানে আমাদের এখানে দেখো এক্স মৌলটা, এটার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। আর কোনটার বলেছে আমার, আচ্ছা ওয়াই মৌলটার যোজ্যতা কত? বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, মানে অষ্টক পূর্তি, তাহলে যোজ্যতা কত হবে? 8 - 8 মানেই সেটা হচ্ছে 0, তাই না? বিরল মৃত্তিকা মৌল পারবে। কতগুলো আছে? 17টি। আমাদের সেখানে ল্যান্থানাইডের ক্ষেত্রে 14টি, এবং তার সঙ্গে আরও কয়েকটি মৌল রয়েছে, টোটাল 17টি মৌল, বিরল মৃত্তিকা মৌল। নিক্টোজেন কোনগুলো? শ্বাসরোধকারী, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এগুলো। তারপরে 4.10-এ তোমাদের এটা ছিল, তোমরা এটা পারবে। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে H2S এর বিক্রিয়া কী তৈরি হয়? এখানে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, জল এবং সালফার অধক্ষিপ্ত হয়। ওলিয়াম কি? এই যে 98% গাঢ় H2S মানে এর সাহায্যে যদি আমরা SO3 গ্যাসকে শোষিত করি, তাহলে হালকা হলুদ, মানে হলুদ বলছি, বাদামি বর্ণের তৈলাক্ত তরল তৈরি হয়, সেটাই হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। মরচে পড়ার আধুনিক মতবাদ লিখবে। অ্যানোড মাঠে থাকা গোল্ড হবে, প্ল্যাটিনাম লেখা যায়। কেমন? আর লাস্ট আমাদের প্রশ্ন IUPAC নেম। এখানে অ্যাসিটালডিহাইড মানে CH3CHO, তাহলে IUPAC নেম কত হবে? 1 2 কার্বনের নাম্বারিং, তাহলে ইথ এবং এটা কী রয়েছে? অ্যালডিহাইড, তাহলে ইথানল। অ্যাসিটিলিনের ক্ষেত্রে দুটো কার্বন আছে, তাহলে মিথ ইথ, এবং অ্যালকাইন যেহেতু, তাহলে ইথ যুক্ত আইন মানে ইথাইন। এখানে আমাদের অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি হবে, যেহেতু হাইড্রোজেন এবং নিকেল অনুঘটক, মানে নিকেল চূর্ণ দিয়ে যদি উত্তপ্ত করা হয়, বিজারণ হয়, তাহলে ট্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হয়ে যাবে, এবং তার সঙ্গে দুই দিকে আরও একটা করে হাইড্রোজেন, মানে CH2 ডাবল বন্ড CH2 হবে। প্রোটিনের মনোমার হবে অ্যামাইনো অ্যাসিড। সমগণীয় শ্রেণী আগেও করা হয়েছে, এগুলো তোমরা করবে। কেমন? আর প্রোটিনের মনোমার দিয়েছিল, আমি এটা লিখেছি, হ্যাঁ প্রোটিনের মনোমার দেখো এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে আজকে আমরা পর্ষদ থেকে আরও একটা সেটের আনসার দেখে নিলাম। যারা এই পিডিএফগুলো চাইছো, শুধুমাত্র পর্ষদ টেস্ট পেপারের পিডিএফের সলিউশনগুলো যদি চাও, মানে এই পিডিএফগুলো যদি চাও, তাহলে সেখানে যে ফিজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হাফ হয়ে যাবে, তোমরা নিতে পারো। বা যারা পর্ষদ এবং এবিটি দুটোরই নিতে চাইছো,
তোমরা যোগাযোগ করো, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তারপরে তোমাদের ফোনপে নাম্বার দেওয়া হবে, সেই ফোনপে নাম্বারে তোমরা সেই ফিটা পে করে পিডিএফগুলো পেতে পারবে। কেমন? তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।